আজ আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রতিষ্ঠাতা যিনি অপূর্ব ঘোষ, ওনার কাছে এক অভিজ্ঞতা আমরা সঞ্চয় করব ওনার সঙ্গে কথাবার্তার মাধ্যমে। সরাসরি চলে যাই ওনার কাছে। অপূর্ব ঘোষ আমাদের সঙ্গে, আমি আজ হৈমন্তী, তাহাদের কথা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। অপূর্বদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনার পথ চলার একদম শুরু থেকে যে সময় পেরিয়েছেন, বহু গল্পের টবি শুনছিলাম, সেই বিষয়গুলো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আসলে এমন একটি বিষয় যে বিষয়টার কোনো বিকল্প 50 বছর আগে যখন কাজ শুরু করেছিলাম তখনও ছিল না, পৃথিবীতে ছিল না। আজও পৃথিবীতে কোনো দেশই রক্তের প্রয়োজন মেটাবার জন্য অনেক চেষ্টা, অনেক বিজ্ঞান সাধনা সারা পৃথিবী জুড়ে হচ্ছে, কিন্তু এর বিকল্প আজও আবিষ্কৃত হয়। আমার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম পরে তৈরি হলো। আমি 1975 সাল থেকে সেই গোয়েঙ্কা কলেজে পড়ার সুবাদে এই রক্তদান শিবির বারাসাতে দীপাবলি উৎসব হয়ে গেল, বিখ্যাত নগরী হয়ে গেছে। কিন্তু রক্তদানেরও উৎসস্থল, রক্তদান করার যে মানুষকে ভালোবাসার যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। गिव मी ब्लड आई शैल प्रॉमिस यू फ्रीडम, तुम मुझे खून दो मैं तुझे आजादी दूंगा। তো এখনো মানুষের রক্তদানের উপরে নির্ভর করে আছে, কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে 1,40,00,000 রক্তদাতার প্রয়োজন। এই রক্তদাতারা মানুষকে রক্তদান করবে এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমার সৌভাগ্য হয়েছে পৃথিবীর 26টা দেশে আমি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছি। এই জাতীয় এইডস নিয়ন্ত্রণ পর্ষদ তৈরি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক সুপ্রিম কোর্ট জাজমেন্ট ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল যে স্বেচ্ছায় রক্তদানকে জনপ্রিয় করবার জন্য বিজ্ঞানসম্মতভাবে যুব সমাজকে, ছাত্রছাত্রীদেরকে, কিন্তু সেই কাজটা আমরা এখনো পূর্ণ করতে পারিনি। এই কঠিন কাজটা করার কাজে জীবনের ব্রত নিয়েছিলাম। প্রায় 52টা বছর অতিবাহিত করেছি এই কাজের মধ্য দিয়ে। মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্ত দিতে গিয়ে কারো মৃত্যু হয়েছে এই ঘটনা পৃথিবীতে নেই, কিন্তু রক্ত না পেয়ে প্রতি সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে। এর কোনো বিকল্প যে ঔষধ তৈরি করার গবেষণা চলছে সারা পৃথিবী জুড়ে। আরেকটা জিনিস আমরা দেখি যে মানে ব্লাড ব্যাংকে যখন রক্ত নিতে যাওয়া হয় প্রচুর লাইন থাকে এবং অনেক সময় বলা যায় যে ব্লাড পাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারটা কেন হয়? পাওয়া যাচ্ছে না বিষয়টা এমন এই কারণেই হয়, যদি আমার চাহিদাটা যদি 10 হয় এবং সংগ্রহটা যদি 5 হয়, তাহলে 5 জন পাবে, আর 5 জন মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরবে, একটা চেয়ারে যে বসতে পারবে সে পুরস্কারটা পাবে। তা আমাদের যে চাহিদা, সেই চাহিদাটা আমরা স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছি না। তাই পরিবারের মানুষ যখন রক্ত আনতে যায়, তখন ব্লাড ব্যাংক, সে সরকারি হোক, ব্যবসায়ী হোক, প্রাইভেট হোক, তখন তাদের বলা হয় যে আপনারা রক্ত দিলে তবে রক্ত পাবেন। তো এটা তো কোনো স্বেচ্ছায় রক্তদান হতে পারে না। একটা স্বাধীন দেশের 80 বছর স্বাধীনতার পরে এই কথাটা আমাদের বলতে হচ্ছে, অথচ সুস্থ মানুষ রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। প্রতি 3 মাস অন্তর রক্তদান করা যায়। আমাদের দেশে মহিলারা প্রতি 4 মাস অন্তর রক্তদান করতে পারে। আবার একটা সিঙ্গেল ডোনার প্লেটলেট একটা যন্ত্র বেরিয়েছে, সেই একটা মানুষ জীবনে প্রতি সপ্তাহে একটা করে, যেমন আমাদের বিখ্যাত ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি প্রতি বছর 6 বার করে প্লেটলেট দান করেন। তো প্লেটলেট ডেঙ্গুর জন্য অপরিহার্য, আমরা জানি। প্লেটলেট না হলে এই ব্লিডিং ডিসঅর্ডার বন্ধ হবে না। তো এই প্লেটলেট দান করতে পারে, ওই তখন মানুষের শরীর থেকে রক্তটা বেরোয়, মেশিনের মাধ্যমে বাকিটা শরীরেই ঢুকে যায়, প্লেটলেটটাকে আলাদা করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের যতই অভাবনীয় উন্নতি হোক, মানুষের বিবেক আপনার হলে বিব্রত রয়েছে, আসে নাই কেউ আপনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভাবনা যদি আমরা মানুষের মধ্যে তৈরি করতে না পারি, খালি নিজে বাঁচো, আগে 91টি পরিবার নিয়ে বাঁচার চেষ্টা হচ্ছে। আপনার কি মনে হয় এটা যে আমরা একটা অ্যাওয়ার নয়? আমরা অ্যাওয়ার নয়, সেটা মানুষের দোষ নয়, সরকারের দোষ। সরকার শিক্ষার আকারে এটাকে নিয়ে যেতে পারেনি।
এটা বিজ্ঞানসম্মত ভাবে সরকারকে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে অনেকের জীবনী টিবনী আজকাল পড়ানো হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেখানে রক্তদাতা তৈরি করবার জন্য এই জরুরি জিনিসটা কেন শিক্ষা ব্যবস্থার মধ্যে যুক্ত হবে না? এই জায়গাটাতে অভাব। যে দেশগুলি পেরেছে সেই দেশগুলি তারা এই কাজটা করেছে। সেখানে তারা, আমরা যেমন চুল বড় হয়ে গেলে চুল কাটি, দাড়ি বড় হয়ে গেলে দাড়ি কাটি, আমরা প্রত্যেকদিন স্নান করি। তো এই যে দৈনন্দিন কাজের সাথে রক্তদানটাও যে আমাদের একটা জরুরি কাজ, এটা সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি বলেই যোগান আর চাহিদার মধ্যে পার্থক্য থেকে গেছে। সে পার্থক্য দূর করতেই হবে। কাছে এসে দেখতে পেলাম বহু মানুষ, মানে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে এবং আমাদের যিনি প্রণম্য মাদার টেরেসা, ওনার সঙ্গে আপনার যে জীবনের সঙ্গে সব এই রক্তদান নিয়ে। এই মাদার টেরেসার কাছে অনেক থ্যালাসেমিয়া পরিবার আছে, তো যে মা আমার বাচ্চার জন্য রক্ত পাচ্ছি না, তাদেরকে আমরা রক্ত যোগান দিয়ে মাদারের কাছে এই তার ভালোবাসার আশীর্বাদের যোগ্য হয়ে উঠেছি। দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কাছে গিয়ে আমরা পশ্চিমবঙ্গের 5 জন সাংসদকে সঙ্গে নিয়ে গিয়ে আমার নেতৃত্বেই আমরা জাতীয় রক্তদান নীতি যে আজকে হয়েছে, আজকে কিন্তু 1997 সালের আগে রক্ত সম্পর্কিত সমস্ত খরচ তাদের রাজ্য সরকারের অধীনে থাকতো। তারপর থেকে 97 সালের পর থেকে এখন কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটেই কিন্তু রক্ত পরিকাঠামোর প্রায় 80% খরচ এই রক্তের ব্যাগ, 5টা ম্যান্ডেটরি টেস্ট, HIV-1, HIV-2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, যৌন রোগ, এই সমস্ত জিনিসগুলো আজকে কেন্দ্রীয় সরকার করছেন। এটা অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের ব্যারাকপুরের সাংসদ তরুণ বরণ তোপদার এবং আরো 5 জন সাংসদকে সঙ্গে নিয়ে গিয়ে যখন তাকে আমরা বোঝালাম, তিনি 6 মাস টাইম নিয়েছিলেন, তিনি 3 মাসের মধ্যে রক্তদানের জাতীয় নীতি তৈরি করেছেন। এবং এই জাতীয় নীতি তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, কিন্তু আইন তো লাগু করবে। আপনারা জানেন যে স্বাস্থ্য এবং শিক্ষা এবং ল অ্যান্ড অর্ডার, এটা স্বাস্থ্য আমাদের দেশের যে ফেডারেল স্ট্রাকচার, এটা রাজ্য সরকারের হাতে। তো রাজ্য সরকার যদি এই জিনিসগুলিকে খুব কঠিনভাবে বলবৎ না করে, রক্ত নিয়ে ব্যবসা করবার সুযোগ করে দেয় এই চিকিৎসা ব্যবসায়ীদের হাতে, রক্তদান যারা করে তাদেরকে তো নানা রকম উপহার দেওয়া হচ্ছে, যাতে রক্তদানের আনন্দে মানুষের জীবন রক্ষা করছে, এটাই হচ্ছে তার প্রাপ্তি, এটাই হচ্ছে তার হাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভাবে তাদেরকে উপহার উপঢৌকন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে স্বেচ্ছায় রক্তদাতা একটা সার্টিফিকেট, একটা শংসাপত্র, একটা মানুষের ভালোবাসা, একটা গোলাপ বা এই ধরনের কিছু স্মারক ছাড়া কোনো বিক্রয়যোগ্য জিনিস দেওয়া যাবে না। অথচ আমাদের এখানে পঞ্চায়েত লেভেলে, পৌরসভা লেভেলে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত রক্তদান শিবির হচ্ছে, সে সরকারি করুক আর বেসরকারি করুক, সেখানে বড় বড় জনপ্রতিনিধিরা থেকে, সাংসদ, মন্ত্রী, বড় বড় আমলারা থেকে এই নানা রকম উপঢৌকন দিচ্ছেন। ওই ছেলেবেলা থেকে যদি ছেলে মেয়েকে জয়েন্ট এন্ট্রান্সে পাস করে চিকিৎসা করতে হয়, তাহলে কিন্তু ওই ক্যাডবেরি দিয়ে, তার ঘুষ দিয়ে তাকে পড়াতে, সেই পড়াশোনা দিয়ে হবে না। তেমনি লোভ থাকবে না, সচেতনতা বাড়াতে হবে, লোভ সংবরণ করতে হবে এবং এই ধরনের বিজ্ঞানসম্মত নয় এমন রাজনৈতিক চেতনারও দূর করতে হবে। সরকারি ব্লাড ব্যাংক শূন্য হয়ে পড়ে আছে, বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার কত দায় কেন রাজনৈতিক নেতারা নিচ্ছেন? আমি এই কথাটা বলতে পারি এই কারণে, আমি এখন দেখতে পাচ্ছি যে বেসরকারি ব্লাড ব্যাংকগুলি রমরমা করে বেড়ে যাচ্ছে, অথচ সরকারি ব্লাড ব্যাংকে রক্তের অভাব হচ্ছে। সরকারি ব্লাড ব্যাংক কিন্তু এখনো মানুষ বিনামূল্যে রক্ত পায়, আর ওখানে অনেক টাকা দিয়ে রক্ত কিনতে হয়। তাহলে রক্ত পণ্য নয়, রক্ত হৃদয়ের দান, মিলছে না। সুতরাং স্বেচ্ছায় রক্তদান করুন, রক্তের বিনিময়ে কিছু নেবেন না। মানুষের জীবন দিচ্ছেন, একটা না 3টে জীবন দিচ্ছে একজন রক্তদান, এর থেকে বড় আনন্দ পৃথিবীতে কিছু হতে পারে। আর আমাদের দর্শক শ্রোতাদের কাছে কিছু মেসেজ যদি আপনি দেন, আপনার বার্তা দেন, তাহলে আমরা একটু যে আর কিছু না পারুন, নাতি নাতনিকে, ছেলে মেয়েদের, পরিবারে বলুন যে তোমরা তো স্বাধীন ভারতবর্ষকে পেয়েছো, তোমরা তো পরাধীনতার বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়তে হয়নি, তোমরা আর কিছু না পারো, মানুষের জন্য 18 বছর বয়সে রক্তদান করা যায়, ভোটাধিকার আছে। এই বিধানসভা ভোট আসছে 26-এ,
যারা নতুন 18 বছরের ভোটার লিস্টে নাম উঠবে, তারা খালি ভোট দিয়ে নয়, 18 বছরের নতুন রক্তদাতায় রক্তদানের যে অধিকার তোমার জন্মালো, সেই অধিকারের প্রয়োগ করে তুমি রক্তদান করাটাও একটা বড় নাগরিক কর্তব্য। এবং এইটা আমাদের দেশে আমি চীনে দেখেছি, আমি জাপানে দেখেছি 17 বছরে রক্তদান করা যায়, কিন্তু আমাদের দেশে এটা 18 হচ্ছে রক্তদাতার একটা সম্মতি নেওয়া হয়, যেহেতু আমাদের এখানে ছেলে মেয়েদের 18 বছরে তারা ভোটার অধিকার পায়। সিদ্ধান্ত হ্যাঁ, নিতে পারে যে আমার। হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আবেদনটা করব যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। 18 বছরের পরে অন্ততপক্ষে রক্তদানটা যেন একটা জীবনের পাঠ হয়ে দাঁড়ায়, এটাই আমার যুব সমাজের কাছে আবেদন। অনেক ধন্যবাদ অপূর্বদা, আপনাদের সঙ্গে থাকলেন বলে আপনার এত সুন্দর বক্তব্য, মূল্যবান বক্তব্য রাখলেন। আমাদের পাঠক মানে যারা দেখছেন দর্শকরা, তারা ভীষণভাবে উপকৃত হবেন। আজকে আমরা এই পর্যন্তই থামি, আবার আগামী সন্ধ্যায় চলে আসবো আপনাদের সঙ্গে।